আমি একটু ছোটবেলা থেকেই গুনগুন করতাম, গাইতাম। তো মায়ের কোথাও একটা ইচ্ছা ছিল যে তাহলে একটু শেখাই না। তো মায়ের ইচ্ছাতে গানের স্কুলে ভর্তি হওয়া। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস রয়্যাল বিনোদন সারাদিনের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। আর আজকে বিনোদন সারাদিনে আমার অতিথি হয়ে এসেছেন একজন গানের মানুষ, মেজবা বাপ্পি। সম্প্রতি নতুন মিউজিক লেবেল এক্সেপশন এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হয়েছে প্রথম মৌলিক গান কি মায়া। আর এই গানের শিল্পী ও সঙ্গীত পরিচালক মেজবা বাপ্পি নিজেই। নতুন গানের প্রসঙ্গ ধরেই আজকে আমরা তার সাথে দেব আড্ডা। চলুন দর্শক, গল্পে ডুব দেওয়া যাক। কেমন আছেন? ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। সময়টা গানে গানে নিশ্চয়ই ভালো যাচ্ছে। এবং কি মায়া প্রসঙ্গে আসলে একটা কথাই বলতে চাই, কি মায়াময় এই গানের সাথে যুক্ত হলেন কি করে? এই গানটা এক্সেপশন এন্টারটেইনমেন্টের প্রথম গান। তো এই প্রতিষ্ঠানটির সাথে আমি নিজেও জড়িত। মানে আমরা সবাই মিলে চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে একেবারে নতুনদের জন্য, নতুনদেরকে নিয়ে কাজ করা যায়। এই প্রচেষ্টাটা আসলে শুরু হয়েছে, আমরা যারা একেবারে মফস্বল শহরে বেড়ে উঠি। আমার জন্ম একেবারে মফস্বল একটা জায়গায়, বগুড়া জেলায়। তো সেখানে আমার জন্ম একেবারে গ্রামে, বাড়ির পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার মতো গ্রাম। তো আমার বেড়ে ওঠাটা সেরকম জায়গায়। তো সেখান থেকে এসে রাজধানীর মতো একটা জায়গায় এসে, আমাদের তো সবকিছু রাজধানী কেন্দ্রিক, এসে আসলে যিনি গান করেন তার তো আসলে শুধু গানই গাওয়া উচিত। তো কার সাথে কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেই জায়গাটা যাতে সহজ হয়, সেই কারণে আমাদের এই প্রয়াস এক্সেপশন এন্টারটেইনমেন্ট। নতুন লেভেল, নতুন গান। ইউজুয়ালি আজকাল একদম নতুন মৌলিক গানের সংখ্যা বলতে গেলে কমেই গেছে। কালে ভদ্রে আমরা পাই, সেই জায়গা থেকে নতুন একটা লেভেলের যাত্রা শুরু হলো, মিউজিক লেভেলের যাত্রা শুরু হলো, সেটাও নতুন গান দিয়ে। এই ভাবনাটা আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে, এবং যে কোনো কিছুর নতুন একদম শুরু থেকে সাথে থাকার আনন্দটা অন্যরকম আসলে। তো তখন যেহেতু এই প্রতিষ্ঠানটির সাথে রয়েছি, তো তখন আমাদের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বললেন, তাহলে আপনার গান দিয়ে আমরা স্টার্ট করতে চাই। তো আমার জন্য খুব ভালো দিক ছিল। তো এবার একটু শুনতেই হবে, কি করে লেখা হলো, কতদিন লাগলো এটা কম্পোজ করতে, কণ্ঠে তুলে নিতে কত সময়? এই গানটা, কি মায়া গানটা, ইউজুয়ালি আমি আসলে এরকম গান গেয়ে থাকি না। মানে আমি একটু আধুনিক গানই গাই। এই গানটাতে একটু ফোক, একটু আমাদের শেকড়ের যে জায়গাটা, সেই জায়গাটা ছিল, একটু সেমি ক্লাসিক্যাল মিক্স ছিল। তো এটা আমার একেবারে প্রথম চেষ্টা, এবং খুব স্পেশাল বটে। গানটি লিখেছেন আপনার সহধর্মিণী। এক্স্যাক্টলি। এই গানটা আমার মানে অনেক দিক থেকে আমার জন্য স্পেশাল, কারণ এক্সেপশনের প্রথম গান, আমার স্ত্রীর লেখা, এবং প্রথম এরকম এই ধরনের গান গাওয়ার চেষ্টা। সব দিক থেকে আমার জন্য আসলে খুবই স্পেশাল গানটা। আমার শুনে খুব স্পেশাল লাগছে, কারণ একটা বলি যে শচীন দেব বর্মনের অনেক বিখ্যাত গান কিন্তু ওনার স্ত্রী মীরা দেব বর্মনের লেখা। তো জাস্ট আমি যখন জানতে পারলাম এই গানটিও তিনি আপনার জন্য খুব ভালোবেসে লিখেছেন, আমার সেই দিনের মানে সেই সময়কার এটাই মনে হচ্ছিল। তো উনি কি নিয়মিত গান লেখেন, নাকি এটাই আপনার জন্য লেখা প্রথম? না, প্রথম না। আমার এর আগে অন্য কারোর জন্য লেখেনি, মানে আমার জন্যই আমিই গেয়েছি। কিন্তু এই পর্যন্ত প্রায় 5টা-6টা কাজ আমাদের একসঙ্গে হয়েছে। অনেকে বলেন যে মানে এখনকার গানের আবেদন আগের মতন ওরকম নেই, এই বিষয়ের সাথে কি আপনি একমত? দেখুন, আসলে এটা আমরা তো অনেক সময় আমরা অভিযোগ করতে পছন্দ করি। তো আমার মনে হয় যে অভিযোগটা না রেখে আমরা চেষ্টা করলেই হয় আসলে। মানে যারা অভিযোগ করছি যে আগের মতো হচ্ছে না, তো তারা একটু চেষ্টা করুন না মানে আগের মতো বানানোর জন্য। তো আমার কাছে মনে হয় যে আগের সময় ছিল, এখনকার সময়টা এখনকার সময়। আজ থেকে 50 বছর, 100 বছর পরও দেখা যাবে এখনকার দিনে যে গানগুলো হচ্ছে, তখন তারা এই গানগুলো নিয়ে চর্চা করবে যে এই সময় খুব ভালো গান হয়েছিল। গান আসলে দেখুন, সময়, প্রকৃতি সবকিছু বদলায়। তো সেই জায়গাটা থেকে ভাবনার জায়গাটাও, প্রেম সেই আজ থেকে 100 বছর আগে একরকম ছিল, এখনকার সময় সেটা প্রেমের জায়গাটা একরকম আছে, কিন্তু সেটা হয়তো প্রকাশের জায়গাটা একটু পরিবর্তন হয়েছে। তো সেটা তো পরিবর্তন হবেই। তো সেই প্রেমটাই আমি এখনকার প্রেম যদি এখনকার গানে নিয়ে আসতে চাই, তাহলে তো এখনকার বিষয়গুলোই মতন করেই আসলে গাইতে হবে, গান তৈরি করতে হবে। তবে এবার আসতে চাই গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে। যিনি নির্মাণ করেছেন উনিও আপনার ভীষণ কাছের মানুষ, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু ফাইজুল কবির রথী। আমরা একটু শুনতে চাই যে কিভাবে এটা নির্মাণ করলেন, এবং তাকে নিয়েও একটু শুনবো।
তো যেটা হয় আর কি, যেমন বন্ধু বান্ধবদের মধ্যে গান রিলেটেড কিছু হলেই যে কোনো ফ্রেন্ড আমাকেই ফোন করবে। তো মিউজিক ভিডিও বানানোর ক্ষেত্রে যেহেতু রথি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ফাইজুল কবির রথি, ও নাটকের ডিরেকশন দিচ্ছে, ওয়েব ফিল্ম বানাচ্ছে, মিউজিক ভিডিও বানাচ্ছে, তো তখন বন্ধুকে রিকোয়েস্ট করলাম যে এরকম একটা গান করতে হবে। তো তখন তখন আমরা সিলেক্ট করি নাই আসলে যে মিউজিক ভিডিওতে অভিনয় করবেন কারা। তারপর গানটা শোনার পর ওই আমাকে বলল রথি যে যেহেতু একটা গ্রামের ওই প্রেমের আবেদনটা আছে গানের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা ওরকম ভাবে যাদেরকে প্রেজেন্ট করতে পারি তাদেরকে নিয়ে কাজ করলে ভালো হবে। তো যখন প্রথমেই সোহেল মণ্ডলের কথা বললো, তো আমার খুব ভালো লাগলো যে ওনার সাথে ওনার অভিনয় দেখেছি, ওনার ফিল্ম দেখেছি, নাটক দেখেছি, কিন্তু আমার গানে যে উনি অভিনয় করবেন, তো সেটা একটা আনন্দের জায়গা ছিল। তো তারপর রথি বলল যে এরকম একটা মানে মেয়ে অভিনয় শিল্পী যিনি থাকবেন তাকেও আসলে এরকম আমরা চাচ্ছিলাম যে ঠিক গ্রামের একটা মেয়েকে যেভাবে প্রেজেন্ট করা যায় ওরকম ভাবে যাতে দেখানো যায়। তো তখন ট্রিনার কথা বললেন, তারপর তার সঙ্গে কথা হলো, আমরা গাজীপুরে একটা খুব সুন্দর জায়গায় শুটিংয়ে গেলাম। তো এবার যে গান নিয়ে এত কথা হচ্ছে, আমরা এই গানটা একটু আপনার কাছ থেকে খালি গলায় শুনতে চাই, যদিও পুরোটা শোনার সুযোগ হবে না, যতটুকু পসিবল। কি নেশায় মাতাইলো আমায়, লোকে খালি কয়, কি বান মারিলো আমায়, প্রাণে নাহি সয়। কি নেশায় মাতাইলো আমায়, কি বান মারিলো আমায়, প্রাণে নাহি সয়, আহা প্রাণে নাহি সয়। কি মায়ায় কোন সেটানে বাধা সব তোমারই পানে, আহা কি মায়ায় কোন সেটানে বাধা সব তোমারই পানে। শুরুতে যেমনটা বলেছিলাম, রিপিট করতে চাই, বড্ড মায়াময় এই গান। উফ, কি দারুণ! আপনাদের Thank you. যুগল বন্দিটাও কিন্তু সুন্দর, এত সুন্দর একজন মনের মানুষ যার কাছ থেকে এত দারুণ লিরিক্স আসে, এবং আপনি তো আছেনই সেটাকে সুরে তালে লয়ে ফেলার জন্য। একেবারে আমরা আমাদের সংসারটাও একদম গানের মতোই, মানে সবসময় গান চলতে থাকে। কখনো হয়তো আমি গাইছি, কখনো আমরা দুজন একসাথে শুনছি, কখনো ও লিখছে, কখনো আমি গাইছি, সুর করছি। রিসেন্টলি তো ইভেন্টের ভরপুর মৌসুম শেষ হলো, আর এই সময়টা তো খুবই ব্যস্ততার ভেতর দিয়ে কাটে আমরা জানি। একটা প্রোগ্রামের ভিডিও দেখেছিলাম ছোট্ট করে, সেটা হচ্ছে চিটাগাং মেডিকেল কলেজের রিউনিয়নে। দুর্দান্ত একটা আয়োজন, আপনি দারুণ গাইছেন, সবাই খুব এনজয় করছে। সেখানকার এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। আমার তো যদি গানের জায়গাটাতে কেউ আমাকে বলে যে কোন জায়গাটা সবচেয়ে প্রিয়, আমি সবসময় বলি মঞ্চ। কারণ সেখানে ডিরেক্ট কমিউনিকেট করা যায় দর্শকদের সাথে। সঙ্গে। তো ওনারা ওনাদের চোখে মুখে দেখা যায়, যদি সেটা খুব ভালো লাগে সেটাও যেমন খুবই প্রস্ফুটিত হয়, এবং ঠিক সেরকম ভাবে যদি ভালো না লাগে সেটাও প্রকাশ পায় চেহারায়। তো এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে প্রত্যেকটা স্টেজ আমি টাস্কের মতো শেষ করি, কমপ্লিট করি আর কি। তো খুব আনন্দ হয়। চিটাগং মেডিকেলে ওই জায়গাটাও আমার খুব খুব ভালো লেগেছে, কারণ আমার সামনে কয়েক হাজার অডিয়েন্স এবং সবাই ডক্টর। তো আমার খুব ভালো লেগেছে যে এই সবার অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন দিয়ে অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে ওনারা আজকে আপনার গান শোনার জন্য ওয়েট করেছেন, মানে সেই দিনের কথা বলছি। এক্স্যাক্টলি। তো ওটা খুব ইন্টারেস্টিং জায়গা ছিল। এবং তারপর যখন পারফর্ম করে নামলাম স্টেজ থেকে, ওনারা আরো গান শুনতে চাইছিলেন। তো তো ওই জায়গাটা যখন আবার শুনতে চায়, তো অতটুকু ভালো লাগা নিয়ে আসলে বাড়ি ফিরতে চাই। তো তখন অনেকেই কথা বললেন, অনেক ডক্টরদের সঙ্গে পরিচয় হলো। আমার মনে হয় যে এত এত ডক্টরের সঙ্গে পরিচয় হয়েছে যে
আমার আর পরবর্তীতে শরীরের যে কোনো অর্গান নিয়ে যে কোনো প্রবলেম হলে সব ডক্টর সব ডক্টর ওখানে ছিলেন। একদম ওপেন এয়ার কনসার্ট আসলে যে কোনো শিল্পীর জন্য আমি বলবো খুবই এনজয় করার জায়গা, এবং এটার প্রকাশ আমরা আবারও পেয়েছি গত বছরের শেষ দিকে, ইফ আই এম নট রং, আপনি ডুয়েটে পারফর্ম করেছিলেন এবং সেখানে প্রায় 10,000 অডিয়েন্স ছিল। প্রথমে একটু জানতে চাই যে ওনারা যখন একই সাথে গলা মেলায় বা এই যে লাফাতে থাকেন, ভাইব করেন, তখন আসলে একজন শিল্পীর ভেতরে কি চলে? এটা তো অন্যরকম অনুভূতির জায়গা। লাফালাফি, নাচানাচি, সবাই একটা দিন একটু মজা করতে চায়, এটা সব জায়গায় হয়ে থাকে। কিন্তু ওই ওই আপনি যে শোটার কথা বলছেন, ওখানে লাস্ট গানটা ছিল পুরানো সেই দিনের কথা, রবীন্দ্রনাথের। তো আমার হঠাৎ করে মনে হয়েছিল যে অনেকক্ষণ তারা খুব নাচানাচি করলেন, তারপর আমার মনে হলো যে যেহেতু রিউনিয়ন, তো আমাদের পুরনো, আমার মনে হয় যে আমরা সবাই একটু ছেলেবেলা, পুরনো দিন, এই জিনিসগুলো আমাদের খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমাদের খুব টানে যদি আবার ফিরে যেতে পারতাম। আর সেখানে ক্যাম্পাস লাইফ, এটার কথা তো আলাদা করে বলতেই হয়। সেই ক্লাসরুম, মাঠ, ক্যান্টিন, সব জায়গায় কত স্মৃতি। তো তখন ওই গানটি খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ তখন একদম সবাই খুব মজা করছে, নাচানাচি করছে। এই মোমেন্টে এসে আসলে এরকম টপ বিটের কোনো গান না করে এরকম একটা গান, বাট আমি যখন স্টার্ট করলাম তখন আমি দেখছিলাম যে সবাই আস্তে আস্তে গলা মেলানো শুরু করছেন এবং সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছেন। এরপর আমি সবকিছু থামিয়ে দিলাম, থামিয়ে দিয়ে ওনাদেরকে গাইতে বললাম। আমার মনে হলো যে এটাই মিউজিক, এটাই মিউজিকের পাওয়ার, ক্ষমতা। আমার এত গুজবাম হচ্ছিল পুরা। আমার মনে হলো যে আমি বোধহয় এই দিনটার জন্যই গাইছিলাম, সবাই একসঙ্গে গাইছেন আমার সঙ্গে। তো খুব ভালো লাগার জায়গাটা অন্যরকম ছিল। এই গানটা আসলে অনেক কিছুর সাথে রিলেট করে, যেমন আমরা যখন এই গানটা গাই নিজের ছোটবেলার কথা, ক্যাম্পাসে শুনলে বা গাইলে ক্যাম্পাস লাইফের কথা। এবার চলুন আমাদের স্টেজে আমরা খানিকটা নস্টালজিক হই এই ছোট্ট পরিসরে, এই গানের কিছুটা অংশ আপনার কাছ থেকে খালি ওখানে তো আমাদের সাথে অডিয়েন্স গলা মিলিয়েছেন, আজকে আপনি মিলান। থ্যাঙ্কস আ লট। এই যে ছোটবেলা এবং মেমোরিজের কথা বলছিলাম, একটু আপনার ছোটবেলার গল্পটা শুনি এবার। মায়ের সাথে কেমন ছিল সম্পর্ক? কারণ ইফ আই এম নট রং, আপনার কি মায়ের কাছে গানের হাতে খড়ি নাকি তার থেকেই আগ্রহটা পাওয়া গেল? আগ্রহটা মায়ের কাছ থেকে তৈরি হয়েছে। আমরা ছোটবেলায়, আমার বাবা সরকারি চাকরি করেন, তো ছোটবেলায় আমরা কোয়ার্টারে থাকতাম। তো তখন প্রতিবেশীদের সাথে খুব বিকেলবেলা হলেই সবাই বাইরে বেরোতেন, ঘুরতেন। তো তখন দেখা যেত যে এই আঙ্কেলের ছেলে, ওই আঙ্কেলের মেয়ে, কেউ ছবি আঁকে, কেউ নাচে, কেউ গান গায়। তো আমি একটু ছোটবেলা থেকে গুনগুন করতাম, গাইতাম। তো মায়ের কোথাও একটা ইচ্ছা ছিল যে তাহলে একটু শেখাই না। তো মায়ের ইচ্ছাতে গানের স্কুলে ভর্তি হওয়া, এবং সবসময় উনি আমাকে ইন্সপায়ার করেছেন। আমার এখনো মনে পড়ে যে আমি নতুন কোনো গান তুললেই আমি আসলে প্রথমে আগে মাকে শোনাতাম। কিন্তু সেই সময় আমি হয়তো খুব ভালো গাইনি গানটা, কিন্তু কখনোই উনি আমাকে বলেননি যে গানটি ভালো হয়নি। তো এখন এগুলো মনে পড়ে আসলে। তো উনি সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। তো আজকের এই অবস্থানের জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা সফল মানুষ, সেটা যে প্রফেশনারই হোক, প্রত্যেকেরই আসলে নিজের পরিবারের ওই জায়গাটা, ওই সাপোর্টটা আসলে খুব জরুরি। আপনার জায়গাতে, আমার জায়গাতে, সব জায়গাতেই আসলে। নিশ্চয়ই। তো আমি সেই সাপোর্টটা পেয়েছি। আর পরিবারের সমর্থন পেলে যেটা হয়, ভেতরে আলাদা একটা শক্তি লাগে। কারণ এই যে যেমনটা বললেন, মফস্বল থেকে আসলে আমরা যারা আসি, ওরকম পরিচিত জায়গা থাকে না, তো নতুন জায়গায় নতুন সবকিছু একটু ভয় লাগে। অ্যাটলিস্ট পরিবার যদি পাশে থাকে, দেন মনে হয় যে ওকে ফাইন, মাটি মানে পায়ের নিচে মাটি আছে, আমি জাস্ট দৌড়তে পারি। এই যে এখন আপনার সফলতম ক্যারিয়ার, নিত্য নতুন গান করছেন আপনারা, এখন আপনার মা কি বলেন? মা তো ভালো বলেন। এখন আগে যেটা হতো যে টিভিতে কোনো প্রোগ্রাম থাকলে, শো থাকলে ফোন করে জানাতাম, তো খুব আগ্রহ নিয়ে দেখতেন। এখন ওনারা আসলে দেখার মানে এত বেশি হয়ে গেছে, তো উনি আসলে ওইভাবে বসে হয়তো দেখতেও পারেন না। তো আচ্ছা ঠিক আছে, তোমার তো গান তো দেখি, আমি ইউটিউবেও দেখি। মায়ের কাছে তো যখন টিনেজ ছিলেন, আই থিংক 15-16 ইয়ার্স ওল্ড, তখন তো বোধহয় একটা গিটারের খুব বায়না করেছিলেন এবং সেটাও আপনি পেয়েছিলেন। কোন গিটার কিনেছিলেন এবং কত টাকা নিয়েছিল, এটা কি মনে আছে? আমার প্রথম গিটার যেটা ছিল, আমার খুব ইচ্ছা ছিল একটা সিগনেচার গিটার কেনার।
তো সেটাও যে খুব বেশি দামি ছিল বিষয়টা তা নয়, কিন্তু ওরকম বয়সে আসলে এরকম গিটার কিনে দেওয়ার জায়গাটা সাহসী হয়নি আসলে এটা বলার যে এটা কিনতে চাই। তো পরে এটা আসলে ইন্ডিয়ান কিছু গিটার আমাদের দেশে আসে, যেগুলো একটু কম দামে পাওয়া যায়। তো সেই গিটার দিয়ে আমি তখন চিন্তামও না আসলে যে কোনটা ভালো হবে, ওরকম একটা গিটার দিয়েই গিটার যখন কিনে নিয়ে আসি, সেটার ফ্রেটবোর্ড আর স্ট্রিংস এর একটা মেজারমেন্ট থাকে, যেটা আইডিয়াল। তো ওইটা একটু অন্যরকম ছিল, ওটা অনেক উঁচু ছিল, যেটা পরবর্তীতে আমার পরিবর্তন করতে হয়েছিল, কিন্তু আমি ওটাতেই শিখেছিলাম। এবং শুনেছি ওটা দিয়ে আপনি বগুড়া শহরে শিখেছিলেন, পারফর্ম করেছিলেন কি কোথাও? না, ওই গিটার দিয়ে আসলে পারফর্ম করা হয়নি, ওটা হয়নি। প্রথম গিটার আমার। তারপরে যখন গিটার বাজিয়ে গান শুনিয়েছি মাকে, তখন আবার জেদ করে আবার নতুন গান, আর একটা নতুন গিটার। ব্যান্ডের সাথে কি কখনো কানেক্টেড ছিলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার আসলে আমি ছোটবেলায় যেমন একটা জায়গায় থাকতাম, একটা উপজেলায়, তারপর সেখান থেকে জেলা শহরে আমার বাবার ট্রান্সফার হয়। তো তখন আবার সেখানে স্কুলে ভর্তি হই, বন্ধুদেরকে সাথে নিয়ে একটা ব্যান্ড করে ফেললাম। আমার প্রথম ব্যান্ডের নাম ছিল স্ট্রিট। তো সেই ব্যান্ড নিয়ে রেগুলার প্র্যাকটিস করতাম। পরবর্তীতে আমি বগুড়াতেই আরেকটি ব্ল্যাকস্টোন আরেকটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হই। আমার আমার মনে আছে এখনো, আমার মর্নিং শিফট স্কুল ছিল। তো স্কুল শেষ করে দুপুরবেলা কোনো রকম আমি ব্যাগটা বাসায় রেখে আমি দৌড় দিতাম প্র্যাকটিসের জন্য। তো সবাই মিলে যেতাম, সেখানে প্র্যাকটিস করতাম একদম সন্ধ্যা পর্যন্ত। একই গান 50 বার 60 বার এরকম গাইছিলাম। তারপর প্রচন্ড ক্ষুধা লাগতো। আমাদের প্র্যাকটিস প্যাডের সামনে একটা ছোট্ট একটা হোটেলের মতো ছিল, ওখানে হচ্ছে 20 টাকা দিয়ে আলু আর মুরগির মাংস খুব ছোট ছোট করে রান্না করতেন, ওনারা হাজবেন্ড ওয়াইফ থাকতেন ওখানে। তো আমরা সবাই মিলে ওখানে খেতাম, খেয়ে দিয়ে আবার প্র্যাকটিসে চলে যেতাম। খুব মানে মনে পড়ে যায় মাঝে এবং ওই মাঝে। বয়সটায় না আসলে টায়ার্ডনেস আসে না, একেবারে। মনে হয় যত ছুটতে পারা যায় ছুটে যায়। এখন কি কোনো ব্যান্ডের সাথে রয়েছে নাকি স্বাধীনভাবে নিজেই গান? এখন একাই করছি, তবে আমার পরবর্তীতে প্ল্যান আছে যদি ওরকম, কারণ ব্যান্ডের জায়গাটা আসলে সবার মেন্টালিটি জায়গাটা ওটা মিলতে হয়, এবং অনেক ধৈর্য। অনেক ধৈর্য লাগে। আমরা আজ থেকে মোটামুটি প্রায় 2 বছর আগে তালাশ সিনেমাতে আপনাকে পেয়েছিলাম, ওখানে আপনি সেফটি পিন শিরোনামের গানটা করেছিলেন। এরপরে প্লেব্যাকে ওইভাবে প্রমিনেন্ট ভাবে খুব একটা আপনাকে দেখিনি, কি কারণ রয়েছে এর পেছনে? সুযোগ হয়নি। ওই গানটা সৈকত নাসির ভাইয়ের পরিচালনায়, যেমন ওনার সাথে আমার দেখা হয়নি আজকে পর্যন্ত, কিন্তু তার সিনেমায় গান করা তার সিনেমা গান করা হয়েছে। তো আহমেদ হুমায়ুন সুরকার, আমার ভীষণ প্রিয়। তো উনি আমাকে একদিন ডাকলেন যে একটা গান গাইতে হবে। আমি জানিও না তখন এটা সিনেমার জন্য গান হচ্ছে। তারপর আমাকে বললেন, আমি সারপ্রাইজ হয়েছি প্রত্যেকবার। উনি যখন আমি গান গাইতে গেলাম, তখন আমি শুনলাম যে কথা সাহিত্যিক সাদাত হোসেনের লেখা গান। তো সেটা একটা ভালো লাগার জায়গা ছিল। পরবর্তীতে আমি জানলাম যে এটা সিনেমায় যাচ্ছে। আচ্ছা। তো সেটা আনন্দের জায়গা ছিল আমার, এটা প্রথম প্লেব্যাক ছিল। এবং তারপরে নাটকের জন্য আমি অনেক গান করেছি, টেলিফিল্মের জন্য করেছি, কিন্তু এরকম বড় পর্দার সিনেমার জন্য এই একটা গানই আমার করা হয়েছিল। এই যে প্লেব্যাক সম্পর্কে আমরা অনেক কিছু শুনি যে একটা ইনভিজিবল সিন্ডিকেট থাকে, এবং এটা শুধুমাত্র আমাদের কথা না, আমাদের ভীষণ প্রিয় এবং গুণী একজন সঙ্গীত ব্যক্তিত্ব ফাহমিদা নবী ম্যাম উনি এক সময় বলেছিলেন যে বোধহয় সিনেমা জগতে প্লেব্যাক সিঙ্গিং এ একটা সিন্ডিকেট রয়েছে, কারণ ঘুরে ফিরে কিছু নামে বারবার মানে রিসেন্ট টাইমে শোনা যায় যে তারাই প্লেব্যাক করছেন, তাদের গানগুলোই হিট হচ্ছে বা গান তৈরি করে তাদের কাছেই যাওয়া হচ্ছে। এর সাথে আপনি কতটা একমত বা এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আপনি? অবশ্যই, আপনি যার কথা বললেন উনি খুবই গুণী মানুষ, ভীষণ শ্রদ্ধার মানুষ, আমাদের ভীষণ প্রিয় ফাহমিদা নবী ম্যাম। উনি যেটা বলেছেন আমি অবশ্যই তার সাথে একমত, এবং এটার সাথে আমার মনে হয় আরো কিছু আমি একটু যোগ করতে চাই। যেমন সিন্ডিকেটের জায়গাটা তো মানে এটা তো আসলে শিল্পীদের জায়গা হতে পারে না, মানে শিল্পীদের কাজ তো খুব ক্রিয়েটিভ একটা জায়গা। তো আমার মনে হয় যে যিনি গায়ক তিনি গান গাইবেন, যিনি গান বানান তিনি গানই বানাবেন, যিনি সিনেমা বানান তিনি সিনেমা বানাবেন। তো কিন্তু আমার মনে হয় একটা জায়গায় কোথাও যদি আমি একটু এটার পজিটিভ সাইড খুঁজতে যাই, সেটা হলো যে প্রত্যেকেই তাদের কমফোর্ট জোনের মানুষদেরকে নিয়ে কাজ করতে চান। এটা খুব স্বাভাবিক জায়গা। যেমন আমি যখন একটা শো করছি, তখন আমি চাইবো যে আমার কমফোর্ট জোনের মিউজিশিয়ানস যারা, আমি তাদেরকে নিয়ে কাজ করতে।
তো এই জায়গাটা তো থাকেই। তো এই আমার মনে হয় যে ডিরেক্টর যারা সিনেমা বানাচ্ছেন তাদেরও বোধহয় একটা কমফোর্ট জোন আছেন, ওনারা সেটাতেই তাদের সঙ্গে কাজ করছেন। আবার আরেকটা জিনিস হতে পারে যে তারা যখন একজন প্রমাণিত হয়ে যাচ্ছেন তখন তার পরবর্তীতে আর রিস্ক নিতে চাচ্ছেন না, এটাও হতে পারে আসলে। আমি বুঝতে তো পেরেছি। আমার মনে হয় যে আমাদের মানে আপনি যদি মানে আমাকে অনেকেই বলেন যে আপনি কেন সিনেমার গানে পাই না, কেন দেখি না। তবে যারা গাইছেন তারা তো আমাদেরই বন্ধু বান্ধব ভাই, তারাই নিজের গাইছেন, মানুষ। গাইবে, আমরা আমাদের মতো কাজ করে যাব। নিশ্চয়ই যখন আমাকে দরকার হবে নিশ্চয়ই আমাকে ডাকবেন ওনারা। বাহ, আমরা নাটকের গানের কথাগুলো শুনেছি, প্লেব্যাকের গল্প শুনলাম। যখন স্বাধীনভাবে আপনি কোনো গান তৈরি করেন বা অন্য কোনো শিল্পীর জন্য মিউজিক কম্পোজ করেন, তখন কোন কোন ব্যাপারে বেশি প্রাধান্য দেন? আমার আসলে অন্য শিল্পীদের জন্য যে খুব বেশি কাজ করা হয়েছে এরকম নয়। একেবারেই যারা আমার খুব আমার গান গাইতে চেয়েছেন যারা, তাদের জন্যই কাজ করেছি। রিসেন্টলি আমি যেমন লুইপার জন্য একটা গান করলাম, তো ওই গানটা লেখাও আমার। গানটার টাইটেল হচ্ছে আয়না। তো একটা আয়নায় নিজেদের প্রতিচ্ছবি। তো আমি এই গানটা যেমন যখন লেখার সময় যেটা ভেবেছি যে একটা মেয়ে যখন প্রথমে আয়নায় তাকায় তখন প্রথমে কি দেখে, তারপর সেটাতে তার সেই আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয় মানুষকে ভাবলে সে কিভাবে ভাববে। তো আমার আসলে লিখতে গিয়ে ঠিক ওই আয়নার সামনে নিজেকে দাঁড়াতে হয়েছে এবং একটা মেয়ে ঠিক যেভাবে ভাবতে পারে সেই জায়গাটা থেকে ভাবতে হয়েছে। তো তারপর যখন আমি সুরের ক্ষেত্রে যেটা দেখেছি যে প্রত্যেকটা আর্টিস্টের খুব স্ট্রং কিছু জায়গা থাকে, উইকনেসও থাকে। তো আমি জানি আমার উইকনেস কি, তো ঠিক ওই জায়গাটা থেকে আমি ওই স্ট্রং পয়েন্টটা খুঁজি যে স্ট্রং পয়েন্টটা কি। তো সুরের জায়গাটাতে আমি চেষ্টা করি ওই স্ট্রং জায়গাটাকে ফুটিয়ে তোলার, সেটা যাতে সামনে আসে এবং সেটাকে প্রপার ভাবে যাতে আমরা ইউজ করতে পারি। এমন কোনো শিল্পী কি আছেন যার জন্য গান তৈরি করতে চান কিন্তু এখনো করা হয়নি? শিল্পীর জন্য গান তৈরি করতে চাওয়ার থেকেও আমার যদি বলেন গাইতে চাই, আমি ভীষণভাবে গাইতে চাই। তো আমি কবি সুমনের সুরে গাইতে চাই। এবার একটু আসতে চাই সেরা কণ্ঠের প্রসঙ্গে। আজ থেকে প্রায় 14 বছর আগে অংশ নিয়েছিলেন সেখানে। দেখুন না, দেখতে দেখতে কতগুলো সময় জাস্ট চলে যায়। 14 বছর। 14 বছর চলে গেল। তো সেই রিয়েলিটি শো এবং সেখানকার পুরো অ্যাম্বিয়েন্স আপনার সঙ্গীত জীবনকে বা এই সময়কার অবস্থানকে কতটা ঋদ্ধ করেছে? অবশ্যই এই প্ল্যাটফর্মটাই আমাকে সামনে আসার জন্য, মানে আমি বলবো যে এটা ছাড়া হয়তো এভাবে সম্ভবই হতো না। 2012 সালে সেই আমার তো বেড়ে ওঠা বগুড়ায়, তো আমাদের অডিশনটা হয়েছিল রাজশাহীতে। তখন সম্ভবত বর্ষা চলছিল, বৃষ্টি। তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভোরবেলা উঠে রওনা দিয়ে রাজশাহীতে যাওয়া, সেখানে গিয়ে মানে আগে তো খুব প্রিপারেশন ছিল এবং কনফিডেন্সের জায়গাটাও ছিল, হ্যাঁ আমি তো গাইতে পারি, আমি পারবো। ওখানে যাওয়ার পর হাজার হাজার প্রতিযোগী এবং সবার স্বপ্ন এক। তো সেই জায়গাটা থেকে তখন একটু মনে হলো ভয় লাগছিল অনেক। তারপরেও অনেক স্বপ্ন নিয়ে ওরকম একটা জায়গায় লাইনে দাঁড়ানো, একটা একটা করে পা ফেলা। তারপর ওখানে বেশ কয়েকটা রাউন্ড ছিল, তারপর ঢাকায় চলে আসা নেক্সট রাউন্ডগুলো, এইভাবে করতে করতে তো ফাইনাল রাউন্ড পর্যন্ত চলে গেলাম। এই রিয়েলিটি শোটা আমাকে যেটা দিয়েছে যে কিছু মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে এবং আমার কনফিডেন্সের জায়গাটা বেড়েছে যে হ্যাঁ আমি পারি। এই জায়গাটা আসলে খুব দরকার। অবশ্যই। এবং পরবর্তীতে মানে তার মোটামুটি 6 বছর পরে 2018-তে আপনি অংশ নেন ওপার বাংলার সারেগামাপা, এবং এই রিয়েলিটি শো থেকেও আমি একটু জানতে চাই সেখান থেকে আপনার প্রাপ্তির জায়গা কতখানি এবং কি? এখান থেকে প্রাপ্তির জায়গার সাথে আমার কিছু অভিযোগও আছে। যেমনটা হলো যে আমার আমি সেরা কণ্ঠের মাধ্যমে মিডিয়াতে এসেছি, এই ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি কাজ করা শুরু করেছি, সেটা 2013 থেকে। তো ততদিনে আমার পড়াশোনাও চলছিল, আমি মিউজিক নিয়ে অনেক চেষ্টা করছিলাম, অনেকের কাছে যাচ্ছিলাম, অনেক মিউজিক কম্পোজার, অনেক ডিরেক্টর, অনেকের কাছেই তাদের অনেকে হেল্প করেছেন। বেশিরভাগ জায়গাতেই আমি খুব আশাহত হয়েছি, মানে একেবারেই তাদের
মানে আর্টিস্টিক বিহেভিয়ার নয়, মানে আমি এরকম অনেক দেখেছি। এটা খুবই হতাশাজনক। খুবই হতাশাজনক। এবং ওরকম একটা ছেলের জন্য মানে মফস্বল থেকে এসে স্ট্রাগল করা একটা ছেলে, তো তখন সেটা আমার মনে হয় যে কনফিডেন্সের জায়গাটা আরো ডাউন করে দেয়। তখন মনে হয় এরকম, আমার মনে হয় যে অনেকে এভাবে ঝরেও যায়, অনেকে গিভ আপ করে দেয়, অনেকে অন্য প্রফেশনে চলে যায়। তো সেরকমই আমারও ওরকম একটা অভিজ্ঞতার জায়গা ছিল। তো তারপর 2018-তে আমার প্ল্যান ছিল না এখানে যাওয়ার। তো ওখানেও আসলে আমি আমার একটা কাজিনকে নিয়ে গিয়েছিলাম অডিশন দেওয়ার জন্য। বাংলাদেশে অডিশন হচ্ছে যখন, সকালবেলা আমি গেলাম। কোথাও একটা আমার মনে হলো যে নিজেকে আরেকবার প্রমাণ করার সুযোগ এটা হতে পারে। গেলাম, আবার লাইনে দাঁড়ালাম। তো তারপর তো সারেগামাপা থেকে যখন ব্যাক করলাম, তখন আমাকে সবাই মিউজিকের যতগুলো প্ল্যাটফর্ম আছে, শোজ, এভরিথিং, সব জায়গায় নাটকের গান, এই গান, ওই গান, এই কোম্পানির জন্য গান, তারপরে আমাকে সবাই ডেকেছে, তারপরে আমি তাদের সাথে কাজ করেছি, কাজের জায়গাটা বেড়েছে। তো আমার অভিযোগের জায়গাটা এটাই ছিল যে আমি তো 2013 থেকেই শুরু করেছিলাম, এবং আমি দেশেই ছিলাম। তো আমার কোথাও একটা মনে হয়েছে আমি দেশ থেকে অন্য দেশে গিয়ে নিজেকে প্রমাণ করতে পারলাম বলে তারা হয়তো আমাকে এভাবে অ্যাকসেপ্ট করছেন, কিন্তু তার আগে আমি দেশেই ছিলাম। আমি আশা করেছিলাম আমি আরো সহজ হবে আমার পথ, আমি সেটা আশা করেছিলাম। বরং ওখান থেকে আসার পর আমি আমার যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটাতে আমার যেমন আনন্দের জায়গাটা আছে, ঠিক তেমনি কিছুটা আক্ষেপও রয়েছে। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। এবার আসতে চাই আবারও স্পেশাল মানুষটার প্রসঙ্গে, কারণ ওই যে পরিবারের মানুষ যখন পাশে থাকে সবকিছুই সহজ হয়ে যায়। আপনার সহধর্মিণীর প্রভাব কতটা আপনার সঙ্গীত জীবনে, তার কতটা সমর্থন তো পুরো রয়েছে আমি জানি, আর কতটা প্রভাব রয়েছে? একজন সঙ্গীত শিল্পীর সারাটা দিনই কাটে আসলে গান নিয়ে। মানে কখনো গান শুনছি, কখনো গাইছি, কখনো গান বানাচ্ছি, কখনো প্ল্যান করছি। তো এরকম তার জীবন সঙ্গী যিনি হবেন, তাকে আসলে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এবং সারাদিন সে যদি গান ভালো না বাসে, সারাদিন একটা মানুষ গান তো শুনতে পারবে না। তো সেই জায়গাটা থেকেও আমাকে অনেক সাপোর্ট দেয়, খুব সাপোর্টিভ। এবং নতুন গান বানানোর জন্য সে খুব ইন্সপায়ার করে আমাকে, যে নতুন গান বানাতে হবে, নিজের গান বানাতে হবে। তো ওনার জন্য কি বিশেষভাবে কোনো মানে কখনো কোনো গান তৈরি করে শুনিয়েছেন গে? ও আসার পরে আমার মনে হয়েছে আমি আগে তো লিখতাম, ও যেভাবে লিখছে তখন আমার মনে হচ্ছে আমি কিছুদিন একটু বন্ধ রাখি, আমি একটু ওর লেখা যেগুলো সেগুলো গাই। তো লেখা হয়নি, কিন্তু আমি আসলে যে কোনো প্রেমের গান গাইলেই প্রিয়তমাকে ডেডিকেট করেই গাই আসলে। এবার একটু জানতে চাই, যেহেতু এখন পবিত্র রমজান মাস, এরপরেই তো পবিত্র ঈদুল ফিতর, যেটার জন্য আমরা সবাই অনেক অপেক্ষা করে থাকি, ঈদ নিয়ে কি প্ল্যান রয়েছে, সেটা কাজ বা আদার্স? ঈদ নিয়ে স্পেশালি যেহেতু কিছুদিন আগে একটা গান রিলিজ হলো, তো ঈদে আসলে ওরকম ভাবে স্পেশালি কোনো প্ল্যান করিনি। কিছু টিভি শোজ সেগুলো প্রচার হবে, কিছু লাইভ আছে বিভিন্ন টিভি চ্যানেলে। এবার একটু প্ল্যান করছি, যেমন আমার একটি কন্যা সন্তান আছে, যার বয়স 11 মাস, এবং এর আগে ও একটা ঈদ পেয়েছে, তখন তো অনেক ছোট বাবু। তো ওকে নিয়ে এবার একটু প্ল্যান করছি। ওর কি বার্থডে পড়ছে সামহাউ ঈদের ছুটিতে? ঈদের ছুটিতে, একেবারে ঈদের আগের দিন। ও দারুণ, মানে চাঁদ রাতে চাঁদের মতন চাঁদ কন্যার বার্থডে। তো এটা নিয়ে প্ল্যান, বাড়ি যাব, ফ্যামিলি সবাই মিলে এই দিনটা সেলিব্রেট করব, ঈদটা সেলিব্রেট করব, মজা করব। কি কিউট, চাঁদ রাতে মানে চাঁদের কণার বার্থডে। এনিওয়ে, আমরা তো গল্প করতে করতে আয়োজনের প্রায় শেষ দিকেই চলে এসেছি, তবে আয়োজনের শেষটাও করতে চাই গানে গানে। এবার আমি চয়েসটা একেবারে আপনার উপরে ছেড়ে দিচ্ছি, পছন্দের যে কোনো গানের কিছুটা অংশ আমাদের কিছু। ওকে, যে গানটা দিয়ে আমি প্রথম বুঝলাম আমার স্ত্রী ও লিখতে পারে, এবং আমার মনে হয়েছে ও প্রথম আবিষ্কার করলো যে হ্যাঁ, ও গান লিখতে পারবে। তো এই গানটা একটা নাটকের জন্য করেছিলাম। এই শহরের সব কৃষ্ণচূড়া তোমায় দিলাম, আর কেউ ছুঁয়ে দেখবে না, বিনিময়ে তুমি আমার, তোমায় নিয়ে আর কেউ ভাবে না।
তুমি আমি মিষ্টি বিকেল, এক কাপ চা, তুমি চাইলেই গাইবো গান, তোমার কানে অলোকানন্দা। ওগো প্রিয় তুমি আমার থেকে যেও, ওগো প্রিয় তুমি আমার থেকে যেও। কি মিষ্টি একটা গান এবং কত সুন্দর করে গাইলেন। এমনই দারুণ দারুণ সব গান আরও আপনার কাছ থেকে পেতে চাই এবং কি মায়ের জন্য অনেক অভিনন্দন। আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। আর এতক্ষণ যারা দেখলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যারা গান গাই, আপনাদের দোয়া ভালোবাসা, আপনাদের সব সাপোর্ট আমাদের জন্য খুব জরুরি। সবার দোয়া ভালোবাসা কামনা করছি।